স্যার বুঝি না কথাটা। মানে পরীক্ষায় আসার মতো আমরা দণ্ডবিধি আইনের যে ক্লাসগুলো শেষ করছি, লিখিত পরীক্ষা, ওই যে সরি ফৌজদারি কার্যবিধির, ফৌজদারি কার্যবিধির যে দৈনিক যে আমরা লিখিত প্রশ্নগুলো নেই, যে পরীক্ষায় আসার মতো আমরা কতটুকু পরীক্ষা শেষ করছি একটু বলেন তো দেখি। আমি যদি স্যার আমার কথা বলি, অন্যদেরটা তো জানি না। হুম। আমি যখন জয়েন করছিলাম তখন তো 154 পর থেকে জয়েন করছিলাম, তো সেই হিসেবে এলোমেলো একটা পড়া হয়ে গেছে আমার। না, তা আমি ওই ওইটার কথা বলি নাই। মানে আপনার লিখিত, সামনেরটা করতে গেলে পিছরটা পিছরটা আপনার আর কভার লিখিত করতে পারি না প্রশ্নের আর কথা কি। আমি বলতেছি। লিখিত প্রশ্ন যে দৈনিক এবং সাপ্তাহিক যে লিখিত প্রশ্নগুলো দেওয়া হয়, এইগুলো আপনাদের কতটুকু পর্যন্ত হয়েছে বলে আপনাদের ধারণা? রেদওয়ানুল করিম। পার্সন। হুম। পরীক্ষায় আসার মতো মানে 100-এ আপনার কত পার্সেন্ট শেষ হয়েছে বলে আপনার ধারণা? বললাম স্যার 10%। 10%। মোট আপনার ফৌজদারি প্রশ্ন দিছি কয়টা, শেষ করছি কয়টা? হবে স্যার, 30টা হবে। 30টা। ফৌজদারি কার্যবিধি প্রশ্ন আমরা শতকরা পরীক্ষা আসার মতো 70% প্রশ্ন পড়া শেষ। এখন আপনারা পরীক্ষা না দিলে তো এটা আমার কিছু করার নাই। আপনাদের পরীক্ষায় আসার মতো ফৌজদারি কার্যবিধির 70% লিখিত প্রশ্ন শেষ। এখন যে 30% প্রশ্ন আছে এর মধ্যে এই 15% আছে ধারার উপরে প্রশ্ন। তারপর হচ্ছে এই বাকি যে 15% এটা হচ্ছে আমরা ওই যে আগে গড়পত্তায় কিছু প্রশ্ন পড়তাম না, গড়পত্তায় দেখা গেছে যে এই মানে আগের মতো আর কি, আর আমরা যে প্রশ্নগুলো পড়তাম, যে তদন্ত বলতে কি বুঝেন, তদন্তের উদ্দেশ্য কি, তদন্তের ত্রুটি বিচ্যুতি, এই যে গড়পড়তায় যে প্রশ্নগুলো আছে এইগুলো আছে 15%। আর ধারার উপরে আছে 15%। এই মোট 30% প্রশ্ন আপনাদের বাকি আছে প্রশ্ন ফৌজদারি কার্যবিধি শেষ করার 100%-এর মধ্যে। আর বাকি 70% প্রশ্নই আপনাদের আসার মতো যে প্রশ্ন এগুলো দেওয়া শেষ। এখন আপনারা না পড়লে সেটা আমার আর কিছু করার নাই, এটা বুঝতে হবে যে আমার ব্যর্থতা। স্যার তাহলে ওই যে আমরা যে ওই যে এই প্রশ্ন দেন শুরু শুরু করে মানে এইগুলা মানে 70% শেষ হয়ে গেছে। জি। আপনি কি মনে করেন যে প্রতিদিন যে গ্রুপে যে আপনাদের লিখিত প্রশ্ন দিয়ে এগুলা কি আপনাদের জন্য গল্প করার জন্য দেই? এগুলো হচ্ছে না, পরীক্ষার আমি প্রশ্ন। তো ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইগুলো আমি তো হচ্ছে মনে আপনাদের করতাম যে পরীক্ষার প্রশ্ন, এগুলা কিন্তু এগুলা ক্লাসে হচ্ছে গল্প আমাদের করার প্রশ্ন না। জানার জন্য। কথা বুঝছেন? এগুলা যে ক্লাসে গল্প জি করার জন্য প্রশ্ন এগুলো দেওয়া হয় না, এগুলো আপনাদের পরীক্ষার প্রশ্ন দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখন আপনারা যদি পরীক্ষা না দেন, কয়েকজনের খাতা জামাল জমা দেয় ভাই। আর কয়েকজনের দেয় না। ঠিক আছে, এটা আপনাদের ব্যর্থতা, এটা আমার কিছু করার নাই। তবে আপনারা বলার সুযোগ নাই যে আমি আপনাদের প্রশ্ন দেই নাই। ঠিক আছে, আপনারা এটা বলতে পারবেন না যে আমি প্রশ্ন দেই নাই বা আপনারা এই প্রশ্নটা পড়েন নাই, এরকম বলার আপনাদের কোনো সুযোগ নাই। যদি একজন স্টুডেন্ট ভালো কিছু করে তাহলে সেটা টিচারের সুনাম বৃদ্ধি হয়, আর যখন একজন স্টুডেন্ট খারাপ করে সেটা টিচারের দুর্নাম বৃদ্ধি হয়। তো আমি না হয় মনে করলাম যে আপনারা যে খারাপ যেটা করবেন সেটার বদনাম আমার গাড়ি আমি নিয়ে নিলাম আগে থেকে, কারণ যেহেতু আপনাদেরকে আমি ওইভাবে অ্যাক্টিভ করতে পারতেছি না, এটা আমার ব্যর্থতা। ঠিক আছে, তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনি নিজে চিন্তা করবেন যে আপনি পদোন্নতির জন্য কত টাকা প্রস্তুত হয়েছেন। আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন যে আমি যে পদোন্নতি পরীক্ষার জন্য আমি কতটা যোগ্যতা অর্জন করছি, আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন। যদিও আমার কথাগুলো শুনতে খারাপ লাগতেছে, আপনি নিজে নিজেকে প্রশ্ন করবেন যে আমি পদোন্নতি পরীক্ষার জন্য আদৌ কি যোগ্য, আদৌ কি আমি সেই সময়টা দিচ্ছি। কারণ যে পদোন্নতির জন্য সময় দেয় আল্লাহ অবশ্যই তার পরিশ্রমের মূল্যায়ন দেয়, সেটা 2 দিন আগে আর 2 দিন পরে। এখন আপনি আপনার নিজেকে প্রশ্ন করবেন যে আমি আসলে পদোন্নতির জন্য কতটা সময় ব্যয় করতেছি, বা পদোন্নতি যে আল্লাহ যে আমাকে দিবে সেটার যোগ্যতা কি আমি আদৌ অর্জন করছি, সেটা মাথায় রাখবেন। যাক, অনেক কথা বললাম। যদি তারপরেও আপনাদের যদি ইমপ্রুভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে সেটার জন্য মনে করেন যে আমি নিজেরাই কি ব্যর্থতার খাতারে নিয়ে যাব, কিছু করার নাই।
যাক, যেহেতু আমাদের সময় অল্প, অনেক কথাই বললাম। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে দণ্ডবিধি আইনের 215 ধারা পর্যন্ত। আজকে একটু রিভিশন দিব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। দণ্ডবিধি আইনের 191 ধারা হচ্ছে মিথ্যা সাক্ষ্যদানের সংজ্ঞা। দণ্ডবিধি আইনের 192 ধারা হচ্ছে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা বা প্রস্তুত করার সংজ্ঞা। দণ্ডবিধি আইনে 193 ধারা হইল 191 এবং 192 মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার শাস্তি 193। 194 ধারা হইল যদি কেউ মিথ্যা সাক্ষ্য মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য দেয় বা উদ্ভাবন করে সেক্ষেত্রে তার শাস্তি 194। 95 ধারা হইল যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া বা উদ্ভাবন করলে তার শাস্তি হচ্ছে 195 ধারা। দণ্ডবিধি আইনে 196 ধারা হইল মিথ্যা সাক্ষ্য ব্যবহার করা। 97 ধারা হইল মিথ্যা সার্টিফিকেট প্রস্তুত করা এবং স্বাক্ষর করার শাস্তি। 198 ধারা হইল মিথ্যা সার্টিফিকেট ব্যবহার করার শাস্তি। 199 ধারা হচ্ছে যেই সাক্ষ্যটা আপনি নিজেও জানেন যে এটা মিথ্যা, সেই মিথ্যা সাক্ষ্য আপনি নিজে জানিয়েও সত্য হিসাবে দিলেন, তাহলে তার শাস্তি 199 ধারা। আর 200 ধারা হইল যদি এই 199 ধারার মিথ্যা সাক্ষ্যটা কেউ ব্যবহার করে সত্য হিসাবে, তাহলে তার শাস্তি হবে 200 ধারা। 201 ধারা হইল অপরাধীকে গোপন করার জন্য কি করা? মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা তথ্য সরবরাহ করা বা সাক্ষ্য বিনষ্ট করার শাস্তি, দণ্ডবিধি আইনের 201 ধারা। 202 ধারা হইল তথ্য প্রদানে বাধ্য ব্যক্তি কি করছে? ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য দেয় নাই বা ত্রুটি করছে, সেক্ষেত্রে তার শাস্তি 202। 203 ধারা হইল সংগঠিত অপরাধের মিথ্যা তথ্য দেওয়া। 204 ধারা হইল সাক্ষ্য হিসেবে যে দলিল আদালতে হাজির করতে হয় সেইটা কি করা? যদি কেউ হাজির না করে বা বিনষ্ট করে বা বাধা দেয় তাহলে তার শাস্তি 204 ধারা। 205 ধারা হইল দেওয়ানি মামলায় যদি কেউ ছদ্মবেশ ধারণ করে, দেওয়ানি বা ফৌজদারি মামলায় ছদ্মবেশ ধারণ করে কি করলো? মামলার রায় শ্রবণ করলো, মামলা মেনে নিল বা কোনো ব্যক্তিকে পরোয়ানা ইস্যু করাইলো, সেই ক্ষেত্রে তার শাস্তি 205। 206 ধারা হইল ক্রুকি বা বাজেয়াপ্ত সম্পত্তি অপসারণ বা গোপন করার শাস্তি। 207 ধারা ক্রুকি সম্পত্তি বা বাজেয়াপ্ত সম্পত্তিতে কি করা? মিথ্যা দাবি উপস্থাপন করা বা প্রতারণামূলকভাবে যদি মিথ্যা দাবি করে তার শাস্তি 207। 208 বলছিলাম হচ্ছে ঋণ গ্রহীতা কি করছে? মিথ্যা ডিগ্রি বা রায় পাশ করছে নিজের পক্ষে, সেক্ষেত্রে তার শাস্তি 210। ঋণদাতা কি করছে? মিথ্যা রায় বা ডিগ্রি অর্জন করছে অবৈধভাবে প্রতারণা করার উদ্দেশ্যে অতিরিক্ত প্রাপ্যতার জন্য, সেক্ষেত্রে তার শাস্তি 210। আর 209 হচ্ছে অসাধুভাবে আদালতের জন্য কেউ কোনো কিছুতে মিথ্যা দাবি উপস্থাপন করে প্রতারণা বা ক্ষতি সাধনের উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 209 ধারা। আর 211 ধারা হচ্ছে যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধনের জন্য ফৌজদারি আদালতে কোনো মামলা করে অভিযোগ করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 211 ধারা। তারপর আমরা বলছিলাম হচ্ছে 212 ধারা হচ্ছে অপরাধীকে আশ্রয় দান। মৃত্যুদণ্ডের দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে কি হবে? যাবজ্জীবন কারাদণ্ড, আর যদি এর চেয়ে কম হয় সেই ক্ষেত্রে হবে 1/4। তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে সেটা হচ্ছে ভিন্ন, সেটা ব্যতিক্রম হিসেবে হবে। 213 ধারা হইল অপরাধীকে শাস্তি হতে লুকাইবার জন্য উপহার গ্রহণ করা, এটা হচ্ছে সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা 213। 214 হচ্ছে সরকারি কর্মচারীকে যে অর্থ বা সম্পত্তির জন্য কি করলো? প্রস্তাব দিল, তার শাস্তি হবে 214। 215 হচ্ছে চুরাই মাল উদ্ধার করার জন্য যখন আপনি অর্থ গ্রহণ করলেন কিন্তু তার উক্ত চুরাই মাল উদ্ধার না করিয়ে আপনি কি করলেন? টাকাটা আত্মসাৎ করলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 215 ধারা। অথবা মনে করেন যে শুধু চুরাই মাল না, আসামি গ্রেপ্তারও হইতে পারে, যে আপনি কিছু টাকা দেন, আসামিটা অনেক দূর থেকে নিয়ে আসতে হবে গ্রেপ্তার করে, সেই ক্ষেত্রে আপনি গ্রেপ্তার করলেন না, সেই ক্ষেত্রে আপনার ব্যবস্থা হবে 215। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আর আজকের আলোচনা আমরা এখন শুরু করব হচ্ছে দণ্ডবিধি আইনের 216 ধারা। হাজত হতে পলায়ন করেছে বা গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে এইরকম ব্যক্তিকে যদি কেউ আশ্রয় দেয় তাহলে তাকে তার শাস্তি, অর্থাৎ পুলিশ হেফাজত থেকে যে ব্যক্তি পলায়ন করে বা জেলখানা থেকে যে ব্যক্তি পলায়ন করে এই ব্যক্তিকে যদি কেউ আশ্রয় দেয় তাহলে তার শাস্তি হবে 216 ধারা। তাহলে আমরা 212 ধারায় পড়লাম হচ্ছে যদি কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে বা কোনো অপরাধীকে যদি আশ্রয় দেয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি?
212 ধারা। প্রথমত হচ্ছে অপরাধীকে আশ্রয় দেয়, আর যদি হয় মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে হয়, সেই ক্ষেত্রে তার শাস্তি 212। আর 216 ধারা হচ্ছে কি, হেফাজত হইতে পলায়ন করছে এইরকম ব্যক্তি, পুলিশ হেফাজত হইতে পারে বা জেলখানা হইতে পারে, এইরকম যদি কোনো ব্যক্তিকে যদি কেউ আশ্রয় দেয়, তাহলে তার শাস্তি হবে 216 ধারা। এখানেও স্বামী স্ত্রী কর্তৃক যদি আশ্রয় হয়, সেটা হবে ব্যতিক্রম। তারপর হচ্ছে দণ্ডবিধানের 216 শর্ট হাইফেন ক, দস্যু বা ডাকাতকে আশ্রয় দান করা। দস্যু বা ডাকাত, যেমন দস্যু কি, যেমন আমরা অনেক সময় বলতে পারি হচ্ছে ছিনতাইকারী, অথবা বনদস্যু, জলদস্যু, এই যে যারা মনে করেন যে দস্যুতা করে বা ডাকাতি করে, ছিনতাই করে, এইরকম যদি কোনো ব্যক্তিকে কেউ আশ্রয় দেয়, তাহলে তার শাস্তি হবে কি 216 ধারা, 16 শর্ট হাইফেন ক। আর 216 আপনি নিতে পারেন হচ্ছে যে হেফাজত হইতে পলায়নকারী ব্যক্তি, এটা হচ্ছে 216। আর 216 ক হচ্ছে ডাকাত প্রবৃত্তি। আর 212 হচ্ছে কি, যে মনে হয় যে কোনো অপরাধীকে আশ্রয় দিছে, সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে কি 212। তাহলে আশ্রয় দানের সংজ্ঞাগুলো কিন্তু ওই ধারাগুলো মনে রাখবেন। আশ্রয় দান প্রথমে পাইলাম 130, তারপরে পাইলাম 136, তারপরে পাইলাম 157, তারপরে পাইলাম হচ্ছে 212, তারপরে 216, তারপর হচ্ছে 16 শর্ট হাইফেন ক। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে আশ্রয় দান। তবে এখানে ব্যতিক্রম যেগুলো আছে, সেই ব্যতিক্রম গুলো মনে রাখতে হবে। তারপর আমরা 216 হাজত হতে পলায়ন, এটা শাস্তির পরিমাণ টরিমাণ তো নাই, শুধু পলায়ন করলে তার আশ্রয় দান, এটাই বোঝাইছো তাই না? হ্যাঁ, এখানে ওই যে হাজত, হাজত হইতে কি, যেমন পুলিশের হেফাজত থেকে পলায়ন করছে, পুলিশ হেফাজতে থাকলে তো সেটা একটা হেফাজত না, হম হম সেই হম। হেফাজত থেকে পলায়ন করছে, তাহলে সেই ক্ষেত্রে যদি কেউ তাকে আশ্রয় দেয়, তাহলে তার শাস্তি হবে 216। অথবা কারাগার থেকে পলায়ন করছে। দণ্ডিত ব্যক্তি এরকম না? হ্যাঁ, দণ্ডিত ব্যক্তি কিনা সে? না না, দণ্ডিত না। হেফাজত, যেমন হেফাজত বলতে কি, আমি একজন ব্যক্তিকে ধরিয়ে আমি তার ওই যে হাসপাতালে চিকিৎসা দিলাম, সে তো আমার হেফাজতে আছে, হম হম। আছে না? তো আমার হেফাজত আছে, ওই জায়গাতে এসে পলায়ন করছে, এই ব্যক্তিকে কেউ আশ্রয় দিছে, তাহলে তার শাস্তি কি হবে 216 দ্বারা। অর্থাৎ হাজত বা পুলিশ হেফাজত হইতে যদি কেউ পলায়ন করে, বা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজত হইতে পলায়ন করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 216 দ্বারা। এখন হেফাজত যে শুধু যে তার যে কারাগারে রাখতে হবে বা জেল হাজতে রাখতে হবে, এমন তো না। যখনই আপনার হেফাজতের নিবারণ মৃত্যু আইনে স্পষ্ট বলা আছে, আপনি যখন কোনো ব্যক্তিকে অনুসরণ করবেন, সেটাও তার হেফাজত। হম। হেফাজতে মৃত্যু নিবারণ আইন আমরা যখন পড়বো তখন এটা পাইবেন, ঠিক আছে? এখানে হেফাজতে মৃত্যু নিবারণ আইনে বলা আছে, আপনি যখন একজন ব্যক্তিকে গ্রেফতারের জন্য অনুসরণ করবেন, অথবা অন্য কোনো ব্যক্তি বা সোর্স লাগাই দিবেন যে এরে আপনি দেখে শুনে রাখবেন, এটাও কিন্তু আপনার হেফাজত, ঠিক আছে? তাহলে 216 পাইলাম হাজত হইতে পলায়ন করা বা পুলিশ হেফাজত থেকে পলায়ন করলে এই ব্যক্তিকে আশ্রয় দিলে 216। 216 শর্টাইপেন কইছে দস্যু বা ডাকাত প্রবৃত্তির ব্যক্তিকে যদি কেউ আশ্রয় দেয়, সেক্ষেত্রে তার শাস্তি হবে 216 শর্টাইপেন ক। 217 দ্বারা পড়ে আসছি আমরা হচ্ছে 166 দ্বারার সাথে। 166 দ্বারার সাথে পড়ে আসছি 217, যে কি 166 হচ্ছে ক্ষতি করার উদ্দেশ্যে আইন অমান্য, আর 217 হচ্ছে কি উপকার অর্থে আইন অমান্য করা। তারপরে 167 সাথে আমরা 218 পরে আসছি, যে ক্ষতি করার উদ্দেশ্যে ভুল নথি প্রস্তুত করা, আর এটা হচ্ছে কি উপকারার্থে ভুল নথি প্রস্তুত করার শাস্তি হবে 218 দ্বারা। তারপর হচ্ছে 219, সরকারি কর্মচারী কর্তৃক অসাধুভাবে ভুল নথি প্রস্তুত প্রণয়ন করলে বা রিপোর্ট প্রস্তুত করলে, সেই ক্ষেত্রে তার শাস্তি। বিচার বিভাগীয় সরকারি কর্মচারী, এখন বিচার বিভাগীয় সরকারি কর্মচারী আপনি কারে বলবেন? যেমন আদালতের পেশকার, সে কি করলো, প্রিজাইডিং অফিসার। আদালতের পেশকার বা জজ বা এরকম যারা আছে, তারা কি করছে, একটা মিথ্যা দুর্নীতির উদ্দেশ্যে, যেমন আদেশ হয়েছে একটা, রায় তৈরি করছে একটা, যেমন ম্যাজিস্ট্রেট আদেশ দিতে হচ্ছে কারাদণ্ড, হে কি করলো, এখান থেকে টাকা খাইয়ে এখানে আদেশ করে দিল 2 বছরের কারাদণ্ড।
তাহলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 219 ধারা। তাহলে মূল বিষয়টা কি? বিচার বিভাগীয় সরকারি কর্মচারী কর্তৃক দুর্নীতিমূলকভাবে আইন বিরোধী রিপোর্ট প্রস্তুত বা প্রণয়ন করার শাস্তি হবে 219 ধারা। এখানে আমরা দণ্ডবিধির যে দণ্ডগুলো আছে 7 বছর, 5 বছর, 10 বছর, এগুলো আমরা মুখস্থ করার দরকার নাই। জাস্ট শুধু আমরা মৃত্যুদণ্ডের দণ্ডনীয় যে 10টা ধারা আছে এইগুলা মনে রাখবো, আর আশ্রয় দানের যে ধারাগুলো আছে এই ধারাগুলো মনে রাখবো। তারপরে হচ্ছে ব্যতিক্রম যেগুলো আছে ব্যতিক্রম গুলা মনে রাখবো, কারণ এগুলো হচ্ছে আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট। ওই শাস্তি 2 বছর, 5 বছর, 10 বছর ওইটা আমার মূলত কাজ না। ওইটা হচ্ছে কি আদালতের কাজ। আদালত তাকে কতদিন শাস্তি দিবে সেটা আদালত ভালো জানতে পারে, বা বিচারক উনি বলতে পারবে যে তাকে কতদিন শাস্তি দিবে। তো আমি না হয় সর্বোচ্চটা যেটা জানলাম, কিন্তু সর্বনিম্নের তার কোনো শাস্তি নেই। সর্বনিম্ন তার 1 মাস দিতে পারে, 2 মাস দিতে পারে, 15 দিন দিতে পারে, ওইটা হচ্ছে আদালতের। তো আমার ওই শাস্তি যে কত বছর দিবে ওইটা আমার জানার দরকার নেই, ঠিক আছে? ওইটা জানতে গেলে আপনার মাথা হ্যাং মারবে, আপনার আইনটার পড়ার প্রতি আর আগ্রহ থাকবে না। এই জন্য ওই শাস্তিগুলো জানার দরকার নেই। জাস্ট শুধু আমরা যে মৃত্যুদণ্ডের যে 10টা ধারা আছে এই ধারাগুলো একটু মনে রাখবো। তারপরে হচ্ছে আপনার এই যে আশ্রয় দানের ধারাগুলো আছে এগুলো একটু ভালোভাবে মনে রাখবো, যাতে স্টেপিংটা আমার মিস না হয়। তারপরে হচ্ছে আমরা এই যে ব্যতিক্রম যেগুলো আছে, ব্যতিক্রম আছে হচ্ছে এই যে সাধারণ ব্যতিক্রম, তারপরে 52 ব্যতিক্রম, 153, এই যে 157, এরপরে 136, এই যে ব্যতিক্রম গুলো আছে 252, যেখানে দণ্ডের শাস্তি আছে সেখানে ব্যতিক্রম, আশ্রয়ের ব্যতিক্রম আছে। তারপরে হচ্ছে আপনার 300 ধারা ব্যতিক্রম আছে। তারপরে হচ্ছে 499, এখানে 10টা ব্যতিক্রম আছে, মানহানির ব্যতিক্রম, এগুলো একটু আমরা মনে রাখবো। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 220 ধারা। 220 ধারা হচ্ছে কি অবৈধভাবে আটক বা প্রেরণ করার শাস্তি। কোন ব্যক্তিকে আপনি যখন গ্রেপ্তার করতে গেলেন, সরকারি কর্মচারী অথবা পুলিশ অথবা কি কয় আইন প্রয়োগকারী সংস্থা, এখন তো আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন জন আছে, যেমন দুর্নীতি দমন আছে, মাদক দ্রব্য আছে, তারপর হচ্ছে কোস্টগার্ড আছে, সবাই তো আইন প্রয়োগকারী সংস্থা। এই জন্য এটা মনে রাখবেন যে কোনো ব্যক্তিকে যখন অবৈধভাবে আটক করবে বা প্রেরণ করবে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 220 ধারা। এখন শুধু আইন প্রয়োগকারী সংস্থা, কিন্তু শুধু পুলিশ না, যেমন এই কোস্টগার্ড আছে, মাদক দ্রব্য আছে, তারপরে এই আরেকটা কি জানি বলে বিজিবি, তারাও আইন প্রয়োগকারী সংস্থার সাথে পড়ে, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যারা সবাই কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা, এটা মাথায় রাখবেন, এক কথায় শেষ। এই ক্ষেত্রে যদি কেউ আটক করে, অবৈধভাবে আটক করে বা ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করে, সেক্ষেত্রে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 220 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 221 ধারা, গ্রেফতারে বাধ্য হয়েও কি করা, সরকারি কর্মচারী কর্তৃক গ্রেফতার না করা। এখন এটা আমরা কি বলি যে আইনসম্মতভাবে গ্রেফতারে বাধ্য হয়ে তাকে গ্রেফতার না করলে সেক্ষেত্রে তার শাস্তি। এখন এটা কি দণ্ডিত ব্যক্তি নাকি পরোয়ানা ব্যক্তি নাকি বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষেত্রে? একটু কথার উত্তর দিবেন। 221 এটা কি দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে হবে নাকি পরোয়ানাভুক্ত নাকি বিনা পরোয়ানায়? তো দণ্ডিত ব্যক্তির ক্ষেত্রে। পড়া নুরুল ভাই? স্যার দণ্ডিত দণ্ডিত 221টা হচ্ছে বিনা পরোয়ানায় গ্রেফতারের ব্যক্তি। যেমন একজন ব্যক্তি আমলযোগ্য অপরাধ করছে, আমলযোগ্য অপরাধে তো আপনি তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতেই পারেন না। এখন আপনি কি করলেন, সেই ব্যক্তিকে গ্রেফতার করলেন না, এই জন্য আপনার শাস্তি হবে 221। অথবা আরেকটা জিনিস মনে রাখবেন, এটা পরোয়ানা ভুক্ত হইতে পারে, পরোয়ানা নিয়েও হইতে পারে, কিন্তু তার বিচার চলমান, রায় হয় নাই। বিচার চলমান কিন্তু রায় হয় নাই। যেমন এই যে আমরা সমন হুলিয়া ক্রোক দেই না, আসামি হাজির না হইলে, এইরকম মনে করেন যে সে পলাতক আছে, সেই ক্ষেত্রে আপনি তাকে কি করলেন, অবৈধ অর্থ নিয়ে, সুযোগ সুবিধা নিয়ে তাকে গ্রেফতার করলেন না, সেই জন্য আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 221 ধারা। পড়া মানেই তো বাধ্যবাধকতা বোঝাইতেছে, তাই না? পরোয়ানা মানে তো হচ্ছে আদালতের আদেশ, সেখানে আপনি এটা বাধ্য। আবার বিনা পরোয়ানায় মনে করেন যে সে আমলযোগ্য অপরাধ করছে,
আপনি তারা ধরলেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি হুম অপরাধ। হ্যাঁ, সেটাও বাধ্য। কিন্তু আমাদের এটা, অপরাধের ক্ষেত্রে বাধ্য। হ্যাঁ কিন্তু এখানে কিন্তু বইয়ের মধ্যে কিন্তু এরকম কোনো কিছু বলা নাই। অতএব আপনাকে এটা বুঝতে হবে যে 221 দ্বারা হচ্ছে বিনা পরোয়ানা এবং পরোয়ানাভুক্ত যখন আসামি হবে, তাকে যদি আপনি গ্রেপ্তার না করেন তাহলে আপনার শাস্তি হবে 221 দ্বারা। তাহলে 222টা কি? দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বা দণ্ডিত ব্যক্তি, তাকে যদি আপনি গ্রেপ্তার না করেন তাহলে আপনার শাস্তি হবে 222। 222টা হচ্ছে কি? দণ্ডিত ব্যক্তি বা পরোয়ানাভুক্ত ব্যক্তিকে কি করে? সরকারি কর্মচারী কর্তৃক ইচ্ছাকৃতভাবে গ্রেফতার না করে। এখন দণ্ডপ্রাপ্ত বা পরোয়ানাভুক্ত, এখন এই পরোয়ানাটা কি বুঝাইছে বলেন? দণ্ডপ্রাপ্ত বা পরোয়ানাভুক্ত, এই পরোয়ানা বলতে কি বুঝাইছে? সাজা হয়েছে আর কি। সাজা পরোয়ানা। হ্যাঁ, সাজা পরোয়ানা। এই সাজা পরোয়ানাভুক্ত আসামিকে আপনি গ্রেফতার করলেন না, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 222 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 223 দ্বারা সরকারি কর্মচারীর অবহেলার কারণে আটক বা হেফাজত হইতে পলায়ন করা। সরকারি কর্মচারীর অবহেলার দরুন কোন আসামি কি করে? হেফাজত হইতে পলায়ন করে, যেটা আমাদের বিরুদ্ধে অহরহ ঘটনা ঘটে। আমরা আরেকটা অবহেলার ধারা পাইছিলাম, কত দ্বারা? সরকারি কর্মচারী অবহেলার দরুন যদি কোনো আসামি পলায়ন করে আরেকটা ধারা পাইছিলাম, কত দ্বারা? মেমোরি এত লউজ হইলে চলবো? নাকি স্যার? 129 না? 128 নাকি স্যার? 129, 129 128 হয়েছে সে নিজে পলায়ন করতে দিছে, 29 হয়েছে তার গাফলতি বা অবহেলার দরুন কি হয়েছে? রাজবন্দী যুদ্ধবন্দী পলায়ন করছে। মেমোরি এত স্লো হইলে চলবে? বা এগুলো খুব দ্রুত ক্যাশ করতে হবে, কথা বুঝছেন? কারণ পরীক্ষার হলে তো আপনাকে এত সময় দিবে না। ঠিক আছে, আপনার 2 ঘন্টা সময়ের ভিতরে আপনাকে 50 মার্কের আনসার করতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্নে 3টা ধারা আছে, প্রত্যেকটা প্রশ্নে এ ক খ গ। অতএব আপনাকে তো এত সময় দিবে না, এই জন্য এগুলো খুব দ্রুত ক্যাশ করতে হবে। তাহলে 223 হচ্ছে কি? সরকারি কর্মচারীর অবহেলার দরুন যদি কোনো ব্যক্তি হাজত হইতে বা আটক হইতে পলায়ন করে তাহলে সরকারি কর্মচারীর শাস্তি হচ্ছে 223। দণ্ডবিধি আইনের 224 হচ্ছে কোনো ব্যক্তির আইনানুগ গ্রেফতারে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা। কোনো ব্যক্তি আইনানুগ গ্রেফতার, বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেটা আমরা পড়ছি হচ্ছে দণ্ডবিধি আইনের 224 দ্বারা। এটা কি কি মামলা বলেন? হ্যাঁ, দণ্ডবিধি আইনে পড়ছেন না যে আসামি পলায়ন করলে তার বিরুদ্ধে সুমুটু মামলা রুজু করবেন? দণ্ডবিধি আইনের 224 দ্বারা এটা হচ্ছে যখন আসামি নিজে নিজের গ্রেফতারে বাধা দেয় বা পলায়ন করে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা পলায়নের চেষ্টা করে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে দণ্ডবিধি আইনের 224। এটা হচ্ছে আসামি নিজে যখন নিজে তার গ্রেফতারে বাধা দিবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, হাজত হতে পলায়ন করবে বা পলায়নের উদ্যোগ নিবে বা চেষ্টা করবে, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে কি? দণ্ডবিধি আইনের 224 দ্বারা। তারপরে হচ্ছে, আর এই যে মনে করেন যে সাপোজ হ্যাঁ যদি এই অপরাধটা মনে হয় যে পলায়ন করে, তাহলে এই যে অপরাধের যে শাস্তিটা নিবে, এই শাস্তিটা কি? তার যে অপরাধের জন্য শাস্তি পাইছে এটার সাথে যোগ হবে নাকি এটার অতিরিক্ত হবে? 224-এর যে দণ্ডটা 2 বছর, সাপোজ মনে করেন যে সে চুরির মামলার আসামি, তার চুরির শাস্তি হচ্ছে কি 2 বছর। এখন সে 2 বছরের অতিরিক্ত দণ্ড হইলো, সে এখান থেকে পলায়ন করতে চাইলো, তার বিরুদ্ধে আবার চুরির সাথে আবার 224-এর একটা মামলা রুজু হইলো, তাহলে 224-এর শাস্তি হচ্ছে আরো 2 বছর। এখন কি এই 224-এর যে 2 বছর এটা কি তার চুরির মামলার 2 বছরের সাথে যাবে, নাকি ওই চুরির মামলার পরে 2 বছরের শাস্তি ভোগ করবে? চুরির মামলার পরে, কারণ সে তো পলায়ন করতে চাইছে বা বাধা প্রদান করতে চাইছে, অতিরিক্ত হিসাবে যাবে না? সঠিক, এটা হবে অতিরিক্ত। অর্থাৎ ওইটার তো সে বুক করবেই, এখন এই যে এটা যে পলায়নের চেষ্টা করছে, বাধা দিছে, এই জন্য ওই শাস্তি বুকের পরে এই পলায়নের 2 বছরের যে শাস্তি এটা তার অতিরিক্ত হবে 224 দ্বারা। এটা কিন্তু এমসিকিউ, মনে রাখবেন,
ব্যাখ্যা থেকে বলে দিলাম। দণ্ডবিধি আইনের 225 ধারা, অপর ব্যক্তির আইনসঙ্গত গ্রেফতারে প্রতিরোধ সৃষ্টি বা বিঘ্ন সৃষ্টি করা। এখন একজন আসামিরে ধরতে গেছেন, এখন আসামি সে কি করছে, সে কিছু করে নাই, তার ভাই বন্ধু আত্মীয় স্বজন ছেলে মেয়ে এরা কি করছে, বাধা দিছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কত, দণ্ডবিধি আইনের 225 ধারা। আর যদি সে বাধা দেয় তার বিরুদ্ধে 224 ধারা। আর তার আদার্স সাঙ্গ পাঙ্গ বন্ধু বান্ধব ছেলে মেয়ে স্ত্রী যারা আছে এরা যখন বাধা দিবে তখন কি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে দণ্ডবিধি আইনের 225 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 225-এর শর্ট ক, যেই ক্ষেত্রে অন্যরূপ কোনো ব্যবস্থা নাই সেই ক্ষেত্রে সরকারি কর্মচারীর প্রতি কি করা, আসামিকে পলায়ন করতে দেয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা। তাহলে 225-এর শর্ট ক এটা কি পাবলিকের বিরুদ্ধে ব্যবস্থা নাকি সরকারি কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা? সরকারি কর্মচারী। এটা কি কি কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা বলেন? সরকারি কর্মচারী নিজেই এটা পলায়নে নিজের থেকেই পলায়নে সহায়তা করছেন। এখানে 3টা ধারা আছে, 3টা ধারা মনে রাখবেন। 221 হয়েছে গ্রেফতারযোগ্য ব্যক্তিকে গ্রেফতার না করা, 22 হচ্ছে পরোয়ানাভুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে গ্রেফতার না করা, 223 হচ্ছে কি অবহেলার দরুন যদি কোনো আসামি পলায়ন করে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে কি 223 ধারা। এখন আপনি এমন একটা অপরাধ করছেন বা আসামি এমন একটা কার্যক্রম করছেন যেটার কারণে 21, 22, 23 আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেছে না, তখন আপনাকে কি করবে, তখন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে ওই যে 225-এর শর্ট ক। অর্থাৎ আপনি সরকারি কর্মচারী বাঁচার কোনো হুকুম নাই, আপনাকে একদিক না একদিক দিয়ে আপনাকে ধরতেই হবে। এই আপনাকে ধরার জন্য হচ্ছে 225-এর শর্ট ক। আপনি বলবেন যে আমি তো 21-এ পাই নাই, 22-এ পাই নাই, 23-এ পাই নাই, পায় নাই তো কি হয়েছে, আপনার জন্য 25-এর শর্ট ক, আপনি না পেয়ে যাবেন কই? অর্থাৎ খালি হাতে যাওয়ার কোনো সুযোগ নাই, একটা নিয়ে যেতে হবে। মানে অভিযুক্ত ব্যক্তিরে ছেড়ে দিতে সমস্যা নাই, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরে ছেড়ে দিতে সমস্যা নাই, কিন্তু অন্য ব্যক্তি কারা, আরো ব্যক্তি আছে যারা অন্যভাবেও সাধারণ আমলযোগ্য অপরাধ করলো, এরকম ব্যক্তির ক্ষেত্রে মনে হয় এরকম বল। হ্যাঁ, অর্থাৎ মনে হচ্ছে আপনি কি করছেন, আসামি ধরতে গেছেন, আপনি দেখেন যেছেন যে আসামি ধরতে গেছে কিন্তু গেছেন আস্তে আস্তে ধীরে ধীরে, তোর যাই মনে ধরবনে, এই যে একটা হাব ভাব করছেন, এখন আপনাকে তো ধরতে হবে, আপনার কাজের স্পিড আনার জন্য আপনার তো একটা পানিশমেন্টের ব্যবস্থা নিতে হবে না? এই যে আপনি মনে হয় যে কাজ করছেন কিন্তু একটু ধীরে স্থিরে করছেন, এই জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে হচ্ছে 25-এর শর্ট ক। তারপর হচ্ছে 25-এর শর্ট খ, 25-এর শর্ট খ এইটা হচ্ছে কি যে 224 ধারাগুলা মনে রাখবেন। 224-এ কি করছে, আসামি বাধা দিছে, 225-এ হয়েছে তার আত্মীয় স্বজনরা বাধা দিছে। এখন এই দুইটার মধ্যেও দেখা গেছে যে হেদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা, অর্থাৎ এমন একটা বাধা তৈরি করছে এটা 24-এও ফালানো যাচ্ছে না, 25-এও ফালানো যাচ্ছে না। ঠিক আছে, তাহলে কি করবে, তাহলে এখানে এই যে 225-এর শর্ট কতে ওই বিরুদ্ধে ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কথা বুঝছেন? তার মানে 221 থেকে 225-এর খ এই পর্যন্ত পুরাটাই একটা প্যাকেজের মতো। এটা একটা প্যাকেজ, মানে আপনার 24-25, 24-এও যায় না 25-এও যায় না, এখন এই পাবলিক রে যাওয়াইবেন কেমনে, 225-এর শর্ট কতে আর পুলিশের 21-22 কর্মচারীর বিরুদ্ধে 21, 22, 23-এ যায় না, তারা যাওয়াইবেন কেমনে, তাকে যাওয়াইবেন 225-এর শর্ট কতে। সঠিক। তারপর হচ্ছে 226টা বাতিল, 227 হচ্ছে দণ্ড শর্ত লঙ্ঘনের শাস্তি। অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে ওই যে দণ্ডবিধি আইনের 54-55 যে শর্ত সাপেক্ষে তাকে কি করছে, দণ্ড হ্রাস করছে, সে তার দণ্ডটা শর্ত লঙ্ঘন করছে, সেই ক্ষেত্রে তাকে বিনা কারণে গ্রেপ্তার করবেন, তার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে 227 ধারা। তাহলে এই 227 ধারায় যে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এই ব্যবস্থাটা কি, তারা অতিরিক্ত শাস্তি দিবেন নাকি তার যে এই যে শর্ত সাপেক্ষে যে তাকে আপনি মুক্তি দিছিলেন তার এই অবশিষ্ট দণ্ডটা বুক করার জন্য ব্যবস্থা নেবেন, কোনটা?
ওই যে তার অবশিষ্ট যে দণ্ডটা বাকি আছে সে দণ্ডটা সেন্টু সে মিয়া, আপনি ভোগ ভিডিও করবে। মোডে আসেন। আপনি ভিডিও মোডে আসেন। আপনি বই দেখে দেখে প্রশ্নের উত্তর দিয়েন। আপনি ভিডিও মোডে আসেন। আসেন, আপনি ভিডিও মোডে আসেন। আপনি তো ওই যে গাইড একখান সামনে নিয়ে বইছেন, মনে করেন যে কিছু প্রশ্ন করলে গাইডের হুট করে ফাতা উল্টাইয়ে উঠি এখন যে এইটা স্যার এখানে আছে, ঠিক আছে? আগে ভাই নিজের মেধার মধ্যে নেন। 227টা হচ্ছে কি, মনে করেন যে আপনাকে শর্ত সাপেক্ষে 54-55 দ্বারা সরকার বা রাষ্ট্রপতি আপনাকে ক্ষমা প্রার্থনা করছে। আপনি মনে হয় যে 3 বছরের সাজা, এখন আপনি 1 বছর বুক করার পরে আপনাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিছে। এখন আপনি ওই যে শর্তের লঙ্ঘন করছেন। এখন যদি এখানে ফৌজদারি টানিয়ে আনি তাহলে তো সব গুলাই লিবেন। 400-3 আছে, তারপরে নাই তো হলাম। এখন এখানে 124 যদি ফৌজদারি টানিয়ে আনি তাহলে তো মনে হয় যে সব গুলাই লিবেন। পরে তো আবার উঠিয়া কইবেন যে স্যার এটা কি আবার কইলেন। পরে তো আবার সব গুলাই লিবেন। এই জন্য সহজে বলি যে আপনাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিছে সরকার 54-55 দ্বারায়। এখন আপনি ওই শর্ত লঙ্ঘন করছেন, তাহলে কি করবে? আপনি যে এই যে অবশিষ্ট যে 2 বছর, 5 বছর, 10 বছর যে দণ্ডটা রয়েছে, এই দণ্ড ভোগ করার জন্য আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিবে হচ্ছে 227। 27। বুঝছেন? এটা ফৌজদারি টান দিবে না এটা? হ্যাঁ, এটা না ফৌজদারি আছে তো। এখন ফৌজদারি তো টানতে যাই না, পরে তো আবার এই যে সেন্টুমিয়া তো আবার ফৌজদারি গুলাই দিবে, ঠিক আছে? এই জন্য মনে হয় যে তার জাস্ট খালি এখন উদাহরণ দিয়ে দণ্ডবিধির মধ্যেই রাখলাম, পরে ক্লাসে ওই বাকিটা ক্লিয়ার হবে। তারপরে হচ্ছে 228 ধারা, বিচার বিভাগীয় মামলায় সরকারি কর্মচারীকে অপমান বা বাধা দান। এখন এটাকে আপনি কি বলবেন? বিচার বিভাগীয় মামলায় বিচারক বা সরকারি কর্মচারীকে ইচ্ছাকৃত অপমান বা বাধা দান করার শাস্তি হচ্ছে দণ্ডবিধি আইনের 228 ধারা। এখন এটা যদি এক কথায় আমরা নেই তাহলে হচ্ছে আদালত অবমাননা। এক কথায় যদি আমরা এটার উত্তর দেই তাহলে এটা হচ্ছে আদালত অবমাননা। যে আদালতে কি করলেন, আপনি বিচারক উঠে বললেন যে আপনি কি করছেন, আপনাকে আমি দেখে নেব, হুমকি ধমকি দিলেন, বা বিচারকরা আপনি কি করলেন, অপমান করলেন, যে আপনি কি দিবেন, আপনি যা রায় দেওয়ার দেন, এটা আমি বাদ বাকি আমি দেখবো না। এই যে আপনি কি করলেন, বিচারক বা আদালতকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এই জন্য আপনার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 228 ধারা। 229 ধারা জুরি বা অ্যাসোসিয়েশন ছদ্মবেশ ধারণ, ওইটা বর্তমানে নাই, এটার কার্যক্রম বাংলাদেশে নাই। তারপরেও মনে রাখেন, জুরি বা অ্যাসোসর অর্থাৎ যে ব্যক্তি মামলা নিজেকে জুরি বা অ্যাসোসর হিসেবে নিযুক্ত করে বা শপথ করায়, অর্থাৎ এটা অনেকটা উকিলের মতো আর কি, এই ব্যক্তির ছদ্মবেশ ধারণ করলে তার শাস্তি হবে দণ্ডবিধি আইনের 229 ধারা। বর্তমানে এই জুরি বা অ্যাসোসরের কি বাংলাদেশে কোনো কার্যক্রম নাই। তাহলে এখন আমরা শেষ করলাম হচ্ছে কি, দণ্ডবিধি আইনের 11 অধ্যায়। দণ্ডবিধি আইনের 11 অধ্যায় দ্বারা হচ্ছে কি 191 হতে 229 দ্বারা। 29। তার মধ্যে আমরা 191 থেকে 201 দ্বারা পড়লাম কি, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য প্রস্তুত করা, মিথ্যা সাক্ষ্য কি করা, উদ্ভাবন করার শাস্তি বা সাক্ষ্য বিনষ্ট করার শাস্তি হচ্ছে 201 দ্বারা পর্যন্ত। 203 কি পড়লাম, সংবাদ না দেওয়া বা মিথ্যা সংবাদ দিলে তার শাস্তি 202। 204 কি পড়লাম, যে দলিল বিনষ্ট করলো। 205 কি, অন্যের ছদ্মবেশ ধারণ করলো। 206 হচ্ছে বাজেয়াপ্ত সম্পত্তিতে কি করা, অপসারণ করা। 207 ক্রোকি সম্পত্তি, বাজেয়াপ্ত সম্পত্তিতে কি করা, মিথ্যা দাবি উপস্থাপন করা। 8 হচ্ছে ঋণ গ্রহীতা মিথ্যা মামলা নিল। 10 ঋণদাতা মিথ্যা রায় নিল। 209 হচ্ছে অবৈধ দাবি উপস্থাপন করা। 211 ফৌজদারি আদালতে মিথ্যা অভিযোগ বা মিথ্যা মামলা করা। 212 হচ্ছে আশ্রয় দান করা। 213 আসামিকে তার অপরাধ থেকে বাঁচানোর জন্য কি করা, অর্থ গ্রহণ করা। 214 অর্থের 213 ব্যক্তিকে অর্থের প্রস্তাব দেওয়ার শাস্তি। 213 হচ্ছে কি, অর্থের প্রস্তাব দেওয়া। 215 চুরাই মাল বা আসামি গ্রেপ্তার করার জন্য অর্থ নেওয়া কিন্তু কার্যক্রম না করার শাস্তি। 216 হেফাজত হইতে পলায়ন ব্যক্তিকে আশ্রয় দান। 216 ক দস্যু বা ডাকাত প্রভৃতির ব্যক্তিকে আশ্রয় দান। 217 পড়ছিলাম 166 সাথে, যে কি 166 হচ্ছে ক্ষতি সাধনের উদ্দেশ্যে আইন অমান্য। 217 হচ্ছে কি
উপকারার্থে আইন অমান্য। 167 পড়ছিলাম যে ক্ষতি সাধনের উদ্দেশ্যে ভুল নথি প্রস্তুত, 218 উপকারার্থে ভুল নথি প্রস্তুত, 219 হচ্ছে বিচার বিভাগীয় সরকারি কর্মচারী, যা উদাহরণ দিয়েছিলাম হচ্ছে আদালতের পেশকার বা ম্যাজিস্ট্রেট কি করছে, ভুল রায় বা নথি প্রস্তুত করছে। 220 হচ্ছে অবৈধ আটক বা প্রেরণের শাস্তি। 221 আইনানুগ গ্রেপ্তার না করা। 22 হচ্ছে পরোয়ানাভুক্ত বা দণ্ডিত ব্যক্তি গ্রেপ্তার না করা। 23 হচ্ছে অবহেলার দরুন আসামি পলায়ন করলে শাস্তি। 224 যেটা আমরা আগে বলতাম সুমুটু মামলা বা আসামি নিজে যদি তার গ্রেপ্তারে বাধা দেয় তার শাস্তি। 225 তার আত্মীয় স্বজন যদি গ্রেপ্তারে বাধা দেয় তার শাস্তি। 25 শর্ট হাইফেন ক হচ্ছে 221, 222, 223 সরকারি কর্মচারীর বিরুদ্ধে যখন ব্যবস্থা না নেওয়া যায় সেই ক্ষেত্রে 225 শর্ট হাইফেন ক। আর 225 শর্ট হাইফেন খ হয়েছে 224 এবং 225 দ্বারা ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া গেলে সেই ক্ষেত্রে 225 শর্ট হাইফেন খ। 226 বাতিল। 227 হচ্ছে কি শর্তের লঙ্ঘন করলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা তার অবশিষ্ট দণ্ড ভোগ করার জন্য। 228 হচ্ছে আদালত অবমাননা বা বিচারক বা অপমান অপদস্থ করার শাস্তি হচ্ছে 228। 229 হচ্ছে জুরি বা অ্যাসেসরগণ, এটা আমাদের বর্তমানে বাংলাদেশে কার্যক্রম নাই। এই ছিল আজকের আলোচনা। এখন আপনাদের আর কি প্রশ্ন আছে বলেন, আমাদের সময় আছে আর 1 মিনিট। 228 এই যে এখানে তো পুলিশের কোনো কাজ নাই, না না, এটা হচ্ছে বিচারক বা আদালতের পেশকার। পরিষ্কার টেস্ট। হ্যাঁ, বিচারক বা আদালতের পেশকার। যেখানে বিচার বিভাগীয় বিষয় বোঝাবে তখন আদালত বোঝাবে সবসময়। হ্যাঁ, বিচার বিভাগীয় কার্যক্রম এটা হচ্ছে 228 বা আদালতকে অবমাননা করছে, যে বিচারক রায় দিছে ওটা হচ্ছে আপনার রায় আপনি দেন, আপনি কি করবেন এটা আমি দেখে নেব, এই যে আদালত তুচ্ছ তাচ্ছিল্য করলো তার জন্য শাস্তি হবে 228। এটা